ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ। এক বছর আগে এই দিনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে ভিডিও দেখা যায়, তারপরও ৩০ মিনিটের মতো দেশের মাটিতেই ছিলেন তিনি। কেবল শেখ রেহানা নয়, সঙ্গে করে নিয়ে যান ববিসহ আরও ৩ জনকে। তৎকালীন বঙ্গবন্ধু ঘাঁটি থেকে উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন তারেক সিদ্দিকী সহ গুরুত্বপূর্ণ কয়েকজন। তাকে সাথে নিয়ে ভালো লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলছেন ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের মেসেজ তিনি বলেছেন, সঠিকভাবেই বলেছেন, কিন্তু সাথে সাথেই একটু ধাক্কা লাগে। নিয়েছেন শুধুমাত্র আনুগত্যের কারণে, যে তিনি শেখ হাসিনা যা বলবেন শাহাবুদ্দিন তাই করবেন। এক অর্থে কর্মী ছিল, এমনও তো তিনি নিজেই বলেছেন যে আমি পা ছুঁয়ে সালাম করতে গেছিলাম, জাস্ট রাষ্ট্রপতি হওয়ার একদিন কি দুদিন আগে। অন্যকে মারতে গেলে নিজের উপায় থাকে না, এই কথার বাস্তবতা মনে হয় ভারত দেখিয়েছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম অবনতির দিকে। প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক টুইট করে জানিয়ে দিচ্ছেন ভারতকে ইউল বি পানিশড। 5 আগস্ট গভীর রাত তখন আনুমানিক 12টার কাছাকাছি ফার্মগেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মাইরা নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ অথবা যুবলীগের কোনো কর্মীরা। 5 আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে শরিয়ত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজনের বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ। এক বছর আগে এই দিনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে ভিডিও দেখা যায়, তারপরও ৩০ মিনিটের মতো দেশের মাটিতেই ছিলেন তিনি। কেবল শেখ রেহানা নয়, সঙ্গে করে নিয়ে যান ববিসহ আরও ৩ জনকে। তৎকালীন বঙ্গবন্ধু ঘাঁটি থেকে উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন তারেক সিদ্দিকী সহ গুরুত্বপূর্ণ কয়েকজন। তাদের বহনকারী ফ্লাইটের মুভমেন্টেও কোনো ভিআইপি নিরাপত্তা ছিল না। হাসিনার সেফ এক্সিট এতটাই সাধারণভাবে করা হয় যা খুনাক্ষরেও আজ করতে পারেনি এয়ার মুভমেন্টে কর্মরতরাও। কিভাবে, কোন পথে, কাদের হাত ধরে দেশ ছাড়তে পেরেছিলেন শেখ হাসিনা? সহকর্মী আহমেদ রেজাকের সাথে নিয়ে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার এই ভিডিও ফুটেজটি দেখেছেন সবাই। অনেকেই বলেন এটি শেখ হাসিনার পলায়নের ফুটেজ, আসলে কিন্তু তা নয়। ফুটেজটি ধারণ করা 5 আগস্ট বেলা 2:35 থেকে 40 মিনিটে। লোকেশন হযরত শাহজালাল বিমানবন্দরের পাশে কুর্মিটোলায় বিমান বাহিনীর তখনকার বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার মুভমেন্ট এলাকা। বিএএফ শাহীন কলেজের পাশের অফিসার্স মেস থেকে মোবাইলে এই ফুটেজ ধারণ করেছিলেন বাহিনীরই একজন। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার থেকে নেমে 4টি সুটকেস সহ গাড়িতে উঠছেন শেখ হাসিনা ও রেহানা। এরপর গাড়িতে করে যে এয়ার মুভমেন্টের ভিভিআইপি রুমে 20 মিনিট অবস্থান করেন তারা। কি হয়েছে এই 20 মিনিটে, কেনই বা সেখানে অবস্থান? জানা যায় শেষ মুহূর্তে কারো জন্য অপেক্ষা করছিলেন 2 বোন। এরই মধ্যে এয়ার মুভমেন্ট এলাকায় একে একে 4টি গাড়ি প্রবেশ করতে দেখা যায়। প্রথম গাড়িটিতে ছিলেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক। নিজের পরিচয় দিয়ে গাড়িবহর সহ ঢোকেন এয়ার মুভমেন্টের ভিভিআইপি জোনে। মূলত আরো 3 জনের জন্যই ছিল হাসিনা রেহানার সে অপেক্ষা। রেহানার ছেলে ববিসহ আরো 2 জন ছিলেন তারেক সিদ্দিকের ওই গাড়ি বহর। ততক্ষণে স্ট্যান্ড বাই বিমান বাহিনীর C-130 জুলিয়েট হারকিউলিস। তখন গণভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ঢল। এরই মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে তড়িঘড়ি করে C-130-তে ওঠেন শেখ হাসিনা সহ 5 জন, সাথে SSF-এর 1 জন ও ক্রু। ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় বিমানটি তৎকালীন বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে 32-তে যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয়। ঠিক বেলা 3:09 মিনিটে ভারতের উদ্দেশ্যে টেক অফ করে বিমানটি। ফ্লাইট প্রোগ্রেস স্ক্রিপ্ট থেকে জানা যায় ঢাকা থেকে টেক অফ করার সময় ট্রেনিং মিশন হিসেবে উড্ডয়ন করে বিমানটি। যতক্ষণ বাংলাদেশের আকাশে ছিল ততক্ষণ ট্রান্সপন্ডার ছিল বন্ধ।
বিমানের ককপিট ও ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে রেডিও যোগাযোগের এই রেকর্ডিংয়ে জানা যায় হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াড কোড দেওয়া হয়েছিল AJXS 1431। ঢাকা ইটিসির রাডার মনিটরের স্ক্রিন গ্র্যাব দেখায় ফ্লাইট AJXS 1431 ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে। ঢাকা থেকে দিল্লির ফ্লাইটগুলো রাজশাহীর উপর দিয়ে যায়, কিন্তু এই ফ্লাইটটি গিয়েছে যশোরের উপর দিয়ে। এক্ষেত্রে বাংলাদেশের আকাশসীমায় 10 থেকে 15 মিনিট কম থাকতে হয়েছে। বিমানটি কলকাতার আকাশসীমার ওয়ে পয়েন্টে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটর চালু করে। এরপর থেকেই রাডারে দৃশ্যমান হয় বিমানটি, তার আগে পর্যন্ত নয়। পরে সেটি ভারতের রাজধানী দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। শেখ হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার পর আনুষ্ঠানিকভাবে আসে সেনাপ্রধানের ঘোষণা। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তারও আগে দুপুর 2:30টায় SSF সদস্যরা গণভবন থেকে শেখ হাসিনা ও রেহানাকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের এই জায়গাটিতে নিয়ে যায়। সেখানে ইটের স্তূপের পাশে অপেক্ষায় ছিল বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারটি। 5 আগস্ট ভোর, গণভবনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা, পুরো এলাকায় শুনশান নীরবতা। ব্রডব্যান্ড, মোবাইল ডাটা ভোর থেকে হঠাৎই পাওয়া যাচ্ছিল না কোনো কানেকশন। ওদিকে সকাল থেকে লং মার্চ টু ঢাকা পালনে জনতার ঢল ঢাকামুখী মহাসড়কে। এই গণভবন এখন হচ্ছে জাদুঘর। 2024-এর 5 আগস্ট সকাল অনেক ভোরে ফজরের নামাজ পড়ে শেখ হাসিনা একটি চায়ের কাপ হাতে গণভবনের অফিস কক্ষে বসেন এবং সেখান থেকে পুলিশ বাহিনীতে থাকা তার যে আস্থাভাজনরা আছেন তাদেরকে তিনি টেলিফোন করেন। আমরা এর মধ্যে জানি কারা ছিলেন তার আস্থাভাজন, এবং তখন তারা শেখ হাসিনাকে যে বার্তাটি দেন, তারা বলেন কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে পুরো গণভবন এলাকা এবং কেউ ঢুকতেই পারবে না এই গণভবনে, এমনকি একটি পিঁপড়াও না। সকাল তখন 10:30। 3 বাহিনীর প্রধান তখন গণভবনের এই কক্ষে। তারা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। উল্টো তাদের উপরই ক্ষেপে যান শেখ হাসিনা এবং তাদেরকে ভৎসনা করেন। এরপর বাহিনী প্রধানরা বলেন বহু মানুষ মারা যাবে, কারণ কোনোভাবেই গণভবনের দিকে আসা জনস্রোত আর ঠেকানো যাবে না। তারপর শেখ হাসিনা আবারও দ্বারস্থ হন পুলিশের। তখনও সক্রিয় পুলিশের কমান্ড সেন্টার। সেখান থেকে মাঠ পর্যায়ে গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছিল। সকালের মধ্যেই মৃতের সংখ্যা ছাড়ায় 100-রও বেশি। চাংখারপুল, যাত্রাবাড়ি, আশুলিয়া, সাভার, উত্তরায় চলে নির্বিচারে মানুষ হত্যা। পরিস্থিতি একা আর সামাল দিতে পারেনি পুলিশ। বেলা 11টা থেকে 11:30টার মধ্যে শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে জানান জনস্রোত গণভবনে ঢুকতে আর 1 থেকে 2 ঘন্টার ব্যাপার। শেখ হাসিনার সামনে তখন একটাই পথ, পদত্যাগ। সেনাপ্রধানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। তারপর 3 বাহিনী প্রধান শেখ রেহানাকে পাশের একটি রুমে নিয়ে যান এবং সেখানে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। শেখ রেহানা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। তারপর 3 বাহিনী প্রধান ফোন করেন সজীব ওয়াজেদ জয়ের কাছে। জয় তার মাকে বিষয়টা বোঝাতে সক্ষম হন এবং এরপর শেখ হাসিনার আবদার তিনি ধানমন্ডি 32 নম্বর এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন, কিন্তু তাতে ঝুঁকি আরও বাড়বে বলে সেটিও প্রত্যাখ্যান করা হয়। এরপর তিনি সংক্ষিপ্ত একটি ভাষণ দিতে চাইলেন, যেটি জাতির উদ্দেশ্যে ভাষণ। সেই ভাষণও প্রত্যাখ্যান করা হয়, কারণ তখন তাকে জানানো হয় গণভবনের দিকে আসা যে জনস্রোত তা আর মাত্র 45 থেকে 50 মিনিটের দূরত্বে। গণভবনে 2 ঘন্টার সেই উত্তপ্ত বিতর্কের পর শেষমেশ দুপুর 12:30টার কিছু পর পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা। না, তিনি নিজে তা নিয়ে বঙ্গভবন যাননি। এখান থেকেই সেই পদত্যাগপত্রটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনের 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয় না। যদিও 3 আগস্ট সেনাবাহিনীর অবস্থান ও 4 আগস্ট কূটনীতিকদের বিশেষ ব্রিফিংয়ে শেখ হাসিনা পতনের আঁচ পাওয়া যাচ্ছিল। এভাবেই অবসান হয় 15.5 বছর প্রতাপের সাথে ক্ষমতায় টিকে থাকা প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে এর আগে কেউ ক্ষমতাচ্যুত হয়ে এভাবে দেশ ছেড়ে পালায়নি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ভালো লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলছেন ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের মেসেজ তিনি বলেছেন, সঠিকভাবেই বলেছেন, কিন্তু সাথে সাথেই একটু ধাক্কা লাগে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তো আর এই নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রোডাক্ট না। অন্তত 2 জন তারা আগের ধারাবাহিকতা আছেন 2টি গুরুত্বপূর্ণ পজিশনে। একটা হচ্ছে
জেনারেল ওয়াকারুজ্জামান। তো ওয়াকারুজ্জামান তো তার প্রমাণ করে দিয়েছেন 5ই আগস্ট তার যেই নেতৃত্বে একটা বন্দোবস্ত, যে একদিকে নতুন একটি রাষ্ট্রীয় ব্যবস্থায় সব কিছু সম্পাদন করা, সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করা, অন্যদিকে শেখ হাসিনাকে পার করা, এই গুরুত্বপূর্ণ পট পরিবর্তনে তার একটা ঐতিহাসিক ভূমিকা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু শাহাবুদ্দিন একেবারেই দলীয় বিবেচনায় তখন অনেক আওয়ামী লীগাররাও মানে অবাক হয়েছে যে তাদের মধ্যে এত জ্ঞানী গুণী বিদ্বান ত্যাগী লোক মানে দলে এবং দলের বাইরে থাকার পরেও শাহাবুদ্দিনকে নিয়েছেন শুধুমাত্র আনুগত্যের কারণে, যে তিনি শেখ হাসিনা যা বলবেন শাহাবুদ্দিন তাই করবেন। এক অর্থে কর্মী ছিল, এমনও তো তিনি নিজেই বলেছেন যে আমি মানে পা ছুঁয়ে সালাম করতে গেছিলাম, মানে জাস্ট রাষ্ট্রপতি হওয়ার একদিন কি দুদিন আগে। তো সেরকম একটা অবস্থা দেখেন, একেবারে কর্মী, তাকে বানিয়েছেন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি এখন এই পট পরিবর্তনকে বলছে যে একটা ফ্যাসিবাদের উত্তরণ। এটা শেখ হাসিনার জন্য একটা নির্মম একটা পরিণতি তাকে দেখতে হলো, যে তার হাতে গড়া এই রাষ্ট্রপতি বা তার হাতে নিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে বলছে যে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। তার মানে ফ্যাসিবাদ শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করছে, এটা তো পরিষ্কার। অনেক কিছু বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম এবং আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য। তিনি আজকে বাণীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে এই কথা বলছেন। তাহলে আপনি বোঝেন যে আজকে শেখ হাসিনা অবস্থান কোথায় দিয়ে দাঁড়ালো, যে তার নিযুক্ত রাষ্ট্রপতি আজকে এই কথা বলছেন। হ্যাঁ, বলতে পারেন যে ওনার তো আসলে এটা ছাড়া উপায় নেই, যেমন চৌধুরী আব্দুল আল মামুন সম্পর্কে বলছে যে কি করবে বেচারা, প্রাণ বাঁচাতে এটা করছে। তো এখন শাহাবুদ্দিনও এটা বলতে পারে, এটা বলতে পারে তারা, কিন্তু ইতিহাস তো বড় নির্মম। এটা রেকর্ড হয়ে থাকলো হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আজকে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেই বলছেন যে আগের যে রেজিমটা ছিল সেটা একটা ফ্যাসিবাদী রেজিম, আর সেটা থেকে উত্তরণ হয়েছে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ গণতন্ত্র কায়েম করতে হবে, ঘুষ দুর্নীতি লুটপাট মুক্ত সমাজ কায়েম করতে হবে, রাষ্ট্র কায়েম করতে হবে এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটাও আজকে শেখ হাসিনাকে দিল্লিতে বসে শুনতে হচ্ছে। দর্শক, এটাই বাস্তবতা। ভালো থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। অন্যকে মারতে গেলে নিজের উপায় থাকে না, এই কথার বাস্তবতা মনে হয় ভারত দেখিয়েছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম অবনতির দিকে। প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক টুইট করে জানিয়ে দিচ্ছেন ভারতকে ইউল বি পানিশড। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার পরিণতি কি হতে পারে তা প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার করে দিচ্ছেন নরেন্দ্র মোদী বা ভারতকে। উল্লাস প্রকাশ করেছিলেন ভারতীয়রা, উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী যারা আছেন তারা বাংলাদেশ তথা মুসলিম বিশ্বকে পানিশ করার জন্য তারা মনে করেছে প্রেসিডেন্ট ট্রাম্প হবেন একমাত্র অস্ত্র। প্রেসিডেন্ট ট্রাম্প যে এতটা বোকা নয় সেটা প্রমাণ করেছেন উনি নিজেই। অর্থাৎ যুক্তরাষ্ট্রের উপরে মেইন ট্যারিফসের পরে আরো 25% এক্সট্রা ট্যারিফ দেওয়ার পরে রীতিমতো বিপর্যয়ের মুখে ভারতের অর্থনীতি। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ভারতের অর্থনীতি একটি মৃত অর্থনীতি বা ড্যাড ইকোনমি। লেডিস এন্ড জেন্টলম্যান, যে এই কথাতে আরো কেঁপেছে ভারতীয়রা। ভারতীয় গণমাধ্যম ধুয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি উনি বলেছেন যে ভারত কোনো গ্লোবাল পাওয়ার না, সো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইন্ডিয়া। এবং আমি বারবার বলছিলাম, আপনাদেরকে মনে আছে কিনা আপনারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন বা ফেসবুকে, যে ভারত কোনো গ্লোবাল পাওয়ার না, আসলেই কোনো মানে অর্থাৎ বিশ্বশক্তি নয় যে তাকে আসলে আমাদেরকে মানে আপনার এই সমীহ করতে হবে। ভারতের মূল পাওয়ারটাই হলো যুক্তরাষ্ট্র। আমেরিকার সাথে যদি পাওয়ার না থাকে ভারত একদম একগই এবং একগরের এবং একা, সেটা প্রমাণ হয়েছে এই মুহূর্তে। অর্থাৎ ভারতীয় অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে এবং ভারতকে এক বিন্দু সার দিতে রাজি নয়। এবং আগামী 2 থেকে 3 দিন আলোচনা যদি না হয় তাহলে কি হবে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক, সেটাই দেখার বিষয়। আমরা দেখার জন্য অপেক্ষা মানে বসে আছি। যদিও এটা একটা গুড নিউজ বা সাপে বর বাংলাদেশের জন্য, কেননা মনে রাখবেন বাংলাদেশের ফেসিবাদ এবং ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে একমাত্র পাওয়ার হচ্ছে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রকে দিয়েই তারা বা আমেরিকাকে দিয়ে বা প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়ে কোনো কিছু করার চিন্তা করেছিলেন ভারতীয় আপনার সরকার। সম্পূর্ণ এই প্রজেক্টের সম্ভবত ব্যর্থতার আপনার পর্যবেসিত হতে যাচ্ছে বলে আমি মনে করি। এবং আমি বলছিলাম দুইটা দিকে মানে শেখ হাসিনা বা ফেসিবাদের পুনঃপ্রবর্তন করতে পারে বাংলাদেশ। নাম্বার 1 ইফ আমেরিকা ওয়ান্স, সেকেন্ড বিএনপি যদি কোনোভাবে সুযোগ দেয়, না হলে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফেরা অলমোস্ট ইম্পসিবল। লেডিস এন্ড জেন্টলম্যান, কোনো ডিকটেটর বা আপনার এই পতিত স্বৈরশাসক কখনোই ফিরতে পারেনি আবার সেই দেশের মানে সরকার ব্যবস্থায়। শেখ হাসিনা হয়তো আর কখনোই ফিরতে পারবেন না। সেটা আবার হয়তোবা মানে এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে। সাদ্দাম ফেরেনি, গাদ্দাফি ফেরেনি, হোসনি মোবারক ফেরেনি, সিরিয়ার বাশার আল আসাদ ফেরেনি, ফিরতে পারবেও না।
শেখ হাসিনা ফিরবেন না। যদিও তাদের সমর্থক, অন্ধ সমর্থক যারা মনে করেন বিবিসির মতো একটা বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম আপনার ভুল তথ্য প্রকাশ করেছে, আপনার হোলি আর্টিজনের ঘটনা দিয়ে মানে আপনার ভুলে প্রকাশ করে ফেলছে, এই ধরনের ভ্রান্ত ধারণার এবং এই মূর্খতার মানে উচ্ছ্বাসে যারা বর্তমানে মেতে আছেন তাদের জন্য খারাপ খবর। এই সম্পর্ক বাংলাদেশের জন্য আমরা মনে করি যত বেশি এই সম্পর্কটা এভাবে থাকবে বাংলাদেশের জন্য তত বেশি লাভ এবং বাংলাদেশ ততটাই নিরাপদ। দেখার বিষয় কোন দিকে যাচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আপাতত দৃষ্টিতে স্যাংশনের মুখে পড়তে পারে মানে ভারতীয় অর্থনীতি যদি পরিস্থিতি আরো গুলাটে এবং আরো খারাপের দিকে যায়। কেননা প্রেসিডেন্ট ট্রাম্প আপনারা জানেন উনি কি, উনার কথা না শুনলে উনি শাস্তির মুখে ফেলে দেন পৃথিবীর প্রত্যেকটা গভর্নমেন্টকে, এবং ভারতও তার ব্যতিক্রম হবে না। কেননা ভারতের সাথে সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্র আসলেই কোনো গভীর সম্পর্ক নেই, সেটা আছে বায়োলেট্রাল সম্পর্ক চীনের উপস্থিতির কারণে। এটা যদি ব্যাঘাত করে বিপদেই পড়তে যাচ্ছে ভারত। দেখার বিষয় কোন দিকে যাচ্ছে সেই সম্পর্ক। ভালো থাকবেন এবং কিপ ওয়াচিং ইট। আসসালামু আলাইকুম। ভাবিয়ে আজকে ভাবির কথা বারবার আইতে আছে। মুরব্বী মানুষকে শোনো, মাঝে মাঝে কথাগুলো শুনবা। হুন্ডা চালায় গুন্ডারা, একটা ডায়লগ আছে কুমিল্লার এলাকার ভিতরে। তো এই ডায়লগটারে বাস্তবে প্রমাণ করছে। দেখছে কারা? তারা আবার ফার্ম গেটের ছাত্র দলের নেতারা। 5 আগস্ট গভীর রাত তখন আনুমানিক 12টার কাছাকাছি ফার্ম গেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মেয়েরা নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ অথবা যুবলীগের কোনো কর্মীরা। 5 আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে। সরকার সর্বোচ্চ পর্যায়ে আজকের এই দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন। এখন যখন এই নিউজ আসছে, ছাত্রদলের নেতা যখন বারবার বলছিলেন যে বাইকে এসে একটা মারার মধ্যেই 2-1টার পরে আবার তিনি বলছেন একটা মারার পরেই আমরা দৌড়ে আসছি, এরা পালাইয়া চলে গেছে। এই নিউজটার কমেন্ট বক্সের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে 2টা না একটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরা যে ছাত্রলীগের নেতাকর্মী ছিল, কিভাবে এটা আপনারা শিওর হয়েছেন? মানে আওয়ামী লীগের যারা অনুসারী তারা যেটা বলার চেষ্টা করছে যে আসলে এই ককটেলকে আওয়ামী লীগ মারছে, নাকি ছাত্রদল নিজেই মাইয়া ঘটনাকে টুইস্ট আনছে, নাকি অন্য কোনো সংগঠন আওয়ামী লীগকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইছে, নাকি অরিজিনালি আওয়ামী লীগ দুঃসাহস দেখিয়ে এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে। এখন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া, দলভেদে, মতভেদে। তবে জনগণের চিন্তা কি? বাংলাদেশের 90% মানুষ যারা রাজনৈতিকভাবে খুব বেশি কানেক্টেড না, এরকম মানুষের সংখ্যা কমই আছে, তারপরে রাজনীতির সাথেও কানেক্টেড বাট মাঠে ময়দানে মিছিলে কমিটিতে নাই। এই যে জনগণ আমরা যারা আছি তাদের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইছে। আর আমরা যেভাবে দেখছি সেখানে মানুষের উত্তেজিত অবস্থা বা একটা হিউজ পরিমাণ ক্রাউড। তবে ককটেল বিস্ফোরণের শব্দ, আওয়াজ বা কোনো ভিডিও ফুটেজ আমি যখন নিউজটা রেকর্ড করছি তখনও পাইনি। হয়তো সিটিজেন সাংবাদিকের যুগ, সকাল হতে হতে অনেকগুলো দৃশ্য ফুটেজ আমরা দেখলেও দেখতে পারি। তো আজকের দিনে আসলে এই ঘটনাগুলো ঘটানোর মতন সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে কিনা একবারে উড়াইও দেওয়া যায় না। কেন সবাই হয় কি যে হ্যাঁ সবকিছু করলেই তো আওয়ামী লীগের নাম হবে, ছাত্রলীগের নাম হবে, অন্য কেউ করে আওয়ামী লীগের উপর দোষ দিতে পারে। এই যে পাবলিকের মধ্যে একটা পারসেপশন আছে, এই পারসেপশনের মাঝে মাঝে আবার মানে সঠিক ব্যবহারও হয়ে যায়। তবে আজকের দিনকে ঘিরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একটা সাবধানতা বানিয়ে আমার ভিডিওর দিনের শুরুতে আপনাদেরকে দিতে চাই। দেখেন, এমনি আওয়ামী লীগের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে। বাংলাদেশের অনেক জায়গায় এখনো আওয়ামী লীগ করছেন, মোটামুটি পদে ছিলেন, অনেকে মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছেন। আই মিন ঝক্কি ঝামেলা ততটা পোহাইতে হচ্ছে না, লোকালি সম্মানে আছেন। এই মুহূর্তে এমন কোনো কর্মকাণ্ড করেন না দেশ অস্থিতিশীল হয়, এমন কোনো কর্মকাণ্ড করেন না আপনি একজনের জন্য আর 10 জন ভালো মানুষ মামলার আসামি হয়ে যায়। কারণ এই মুহূর্তে এই দেশে মামলা বাণিজ্যটা খুবই রমরমা। আপনি চান্স দিবেন, বিপদে তো পড়বেনই, সাথে আরো 10 জন মানুষকে বিপদে ফেলে দিবেন। বাংলাদেশ নিরাপদ থাকুক। রাজনীতি কথার মাধ্যমে হবে, কৌশলের মাধ্যমে হবে। তবে যেই রাজনীতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, যেই রাজনীতিতে এই ধরনের বোমাবাজি, সন্ত্রাসী অ্যাক্টিভিটিস, আবার যে বা যাহারাই কেউকে ফাঁসাইতে হোক বা নিজেরাই করুক, এগুলো হয়, ওই দলগুলোর প্রতি মানুষের আস্তে আস্তে আস্থার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। এখন মানুষ যাইব কই? রাজনীতি ছাড়া তো দেশও চলে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।